এটা রিস্ক আছে এবং আমি মহিলা করেই হবে, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, বয়স যত বেশি বয়স হয় তত বেশি ব্রেস্ট ক্যান্সার হয়। আর হলো আর্লি রেজিস্ট্রেশন, এখানে দেখেন বিফোর দ্য এজ অফ 12 যদি আর্লি রেজিস্ট্রেশন হয়, লেট মেনোপজ, এটা কিন্তু বয়স কথা। যদি মেনোপজটা অনেক লেটে হয়, তারপরে প্রথম বেবি যদি আপনি 30 বছরের বেশি নেন, এখন কিন্তু দেখা যাচ্ছে যে এডুকেটেড পারসন যারা তারা 30 পরে বাচ্চা নিচ্ছেন, তারপরে আপনি কিন্তু রিস্কের মধ্যে ঢুকে গেলেন, যাতে বাচ্চাটা অনেক দেরি করে নিচ্ছে। তারপরে কি হচ্ছে ব্রেস্টফিডিং, এটাও কিন্তু আইদার আমি করতে পারছি না, অথবা আমি বলে খাচ্ছি, অথবা আমার অন্যান্য কোনো ফ্যাক্টর কাজ করছে, যার জন্য আমি ব্রেস্টফিডিং পাচ্ছি না বা করাতে পারছি না। যদি না করেন, দিস ইজ ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর। আর ক্লোজ রিলেটিভ উইথ ব্রেস্ট ক্যান্সার, এটা নিয়ে আমরা আপনাদেরকে বলেছি যে যদি আপনার রিলেটিভ সাইডার ম্যাটারনাল আর ম্যাটারনাল সাইডে যদি কেউ থাকে, ফিজিক্যালি যদি কেউ ইনঅ্যাক্টিভ থাকে, কেউ ওভারওয়েট হয়, কেউ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আমাদের দেশে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা আছে সেটা হচ্ছে ওসিপি লম্বা টাইম খাওয়া, কিছু না বুঝে ওসিপি 10 বছর বা তার বেশি সময় ধরে আমরা খেতে থাকি। এই জিনিসটা আসলে এস্ট্রোজেন স্টিমুলেশন করে এবং ক্যান্সার ক্যান্সার। আচ্ছা, আর পসিবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে বলেছে যে খুব কম ভেজিটেবল খাওয়া, খুব কম ফ্রুট খাওয়া, অ্যালকোহল আপনাদের দেশে অ্যালকোহলিজম কম, কিন্তু এট দ্য সেম টাইম স্মোকিং কিন্তু লোয়ার লেভেলে আছে। এখন আমরা ইয়াং মেয়েদের মধ্যে দেখছি যে তারা যে কোনো কারণে স্মোকিং করছে। দিস ইজ অলসো ডেঞ্জারাস ফ্যাক্টর। নেভার ব্রেস্টফিডিং, কখনোই ব্রেস্টফিডিং করা নাই, কোনো চাইল্ড নাই। এগুলো যদি হয় ইউজিং বার্থ কন্ট্রোল পিল, এগুলো হলো কি রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে আমরা রিডিউস কিভাবে করব? রিডিউস সবসময় মনে রাখবেন যেই কারণে আমার হচ্ছে সেই কারণটা আমি কমিয়ে দেবো। তাহলে কি হবে? বডি ওয়েটটা মেইনটেইন করব, খাবারটা ঠিকমতো খাবো, ফিজিক্যালি অ্যাক্টিভ করব, ভিটামিন ডি নিব, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিব না। ওকে, এখানে হচ্ছে পিকটোরিয়াল প্রেজেন্টেশন দিয়ে দেখেন অন্তত আমরা হাঁটা, অনেক অনেক ফ্রুট খাবো, অনেক প্লেন্টি অফ ড্রিঙ্কস খাবো। এটা আর আমরা এইখানে মেইনলি আসলে রোগের আলোচনা নিয়ে আসিনি, আমরা মেইনলি এসেছি যে আপনারা প্রিভেন্ট করবেন কিভাবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা সবসময় প্রিভেন্ট করা যায় কিভাবে, হাউ টু প্রিভেন্ট। এই কথাগুলো আমি আরেকবার বলে এসেছি যে সেলফ এক্সামিনেশন অফ দ্য বেস্ট। বাইরের দেশে সেলফ এক্সামিনেশন অফ দ্য বেস্ট কিন্তু অ্যাকসেপ্টেড না। কেন অ্যাকসেপ্টেড না? কারণ আপনি যখন আপনার গোটাটা বুঝতে পারছেন, মহিলারা এটা মনে রাখবে যে আপনারা যদি আশেপাশে ডাক্তার না থাকে, আপনারা নিজেরা 6 মাস পর আল্ট্রাসাউন্ড করতে থাকেন, ঠিক আছে? আমি ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের কথা বলবো কারণ আমাদের দেশে আসলে আমরা জানি যে অনেকেই ডাক্তার পর্যন্ত, আমাদের পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, এমবিবিএস ডক্টর পর্যন্ত হয়তো অনেকেই পৌঁছাতে পারেন না। তাদের জন্য আমরা কি বলবো যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন কিভাবে করতে হয়। এটা হলো কি ব্রেস্ট আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে কলার বোন থেকে আপ টু 6 পর্যন্ত এবং অলসো আর্মপিট মানে বগলতলা। বগলতলাটাকে অনেকে বলে যে আমার বগলে কিন্তু ব্যথা হচ্ছে, বগলে কিন্তু গোটা আছে, বগলে কিন্তু হ্যাঁ, বগল আপনার পার্ট অফ দ্য ব্রেস্ট, কাজে ওই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং ফলো করে ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ম্যামোগ্রাফি। আচ্ছা, কেন ব্রেস্ট সেলফ এক্সাম করবেন? আপনি দেখেন যে আমরা এখানে বসছি তারা সবার চেহারা এক এক রকম, ঠিক আছে? চেহারা এক এক রকম, কমপ্লেক্সন এক এক রকম, কথা এক রকম, মানে কেউ কারো মতো না, ফার্স্ট আঙ্গুল একরকম। এখানে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আপনাদের যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন থেকে আপনি বলবেন, তাহলে জাস্ট 15 ডেজ পরে আপনার 14 প্লাস মাইনাস 1 ডে, মানে 14 থেকে 16 দিন পর থেকে আপনার ওভুলেশন শুরু হয়, মানে মাসিকের প্রক্রিয়াটা শুরু হয়। তখন আপনার ব্রেস্টে পেইন ফিল হতে থাকে, তাহলে আপনি যে ব্রেস্ট এক্সামিনেশন করবেন ওটা পেইনের সময় করবেন না, তার আগে করবেন। তার মানে মাসিক শুরু হওয়ার 7 থেকে 10 দিন পর। কথাটা মনে রাখবেন, 7 থেকে 10 দিন। ওকে, আর আপনার মাসিক হচ্ছে না, প্রেগন্যান্ট পিরিয়ডে আছে, তাহলে কি করবেন? একটা ক্যালেন্ডার নেবেন, ক্যালেন্ডারে গোল করে দাগ দিবেন যে আজকে আমি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, যে তারিখই হোক সেই তারিখে দাগ দিলাম, পরের মাসে গিয়ে আমার এই তারিখেই আমি এক্সাম করবো, নিজের বেস্ট এক্সাম করবো। এটা হচ্ছে নিয়ম। ওকে, এখন দেখেন যে কিভাবে দেখবেন। আপনি হচ্ছে মিররের সামনে দাঁড়াচ্ছেন, সামনে দুটো হাত ভাঁজ করে কোমরে রেখে প্রেস করছেন এবং প্রেস করে কি দেখবেন?
দেখবেন অ্যালকোহল ব্রেস্টে কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো দিকের বটুটা ভিতরে ঢুকে গেছে কিনা, আপনার কোনো দিকের বটুটা উপরে উঠে গেছে কিনা। ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সাইন হচ্ছে যে বটুটা ঢুকে দেওয়া অথবা বটুটা উপরের দিকে উঠে যাওয়া, ঠিক আছে? তো আপনি নিজে নিজেকে দেখবেন, আয়না থাকলে ভালো হয়, আয়নার সামনে দাঁড়িয়ে যদি করতে পারেন ভালো হয়। ব্লাডি ডিসচার্জ, লম্বি ব্লাডি ডিসচার্জ, দিস ক্যান বি প্রবলেম। হ্যাঁ, এটা খুবই সমস্যাযুক্ত হতে পারে, তাই এইটা করতে কখনো ভুলবেন না। আচ্ছা, আর্মপিট, বগলতলা অবশ্যই চেক করবেন। আর দেখেন যে অ্যাডভান্স স্টেজ যখন হয়ে যায়, আপনারা বলছিলেন এই যে চেহারা দেখেন, কমলার খোসা, আমরা বলি পদাওয়ারেজ, এই শব্দটা হচ্ছে ফরাসি শব্দ পদাওয়ারেজ। পদাওয়ারেজ মানে কমলার খোসা। প্রথমটাতে আপনি পদাওয়ারেজ দেখছেন, অর্থাৎ কমলার খোসার মতো হয়ে গেছে। পরেরটা দেখেন নিপলটা ভিতরে ঢুকে গেছে, সারাউন্ডিং এরিয়া আনহেলদি। থার্ডটা দেখেন নিপলটা ভিতরে একদম বেশি ঢুকে গেছে। তবে এখানে একটু খেয়াল রাখেন, কারণ কিন্তু নরমালি ঢোকা থাকে, সেটা আপনি যখন পিউবার্টিতে গিয়েছিলেন, অর্থাৎ আপনার বয়স 14 থেকে 16 বছর হয়েছিল, তখনই ওটা ঢোকা। এইটা কিন্তু সমস্যা না। সমস্যা হচ্ছে রিসেন্ট রিফ্লেকশন যদি হয় তাহলে। এই যে দেখেন এই মহিলা কিন্তু দুইজন মহিলা, এই যে দেখেন ব্লাড গড়িয়ে পড়ছে, ঠিক আছে? তাহলে নিপল প্রেস করে দেখতে হবে যে কোনো ব্লাড গড়িয়ে পড়ছে কিনা। এই ব্লাড গড়িয়ে পড়াটাও কিন্তু একটা। আচ্ছা, যদি আপনি ব্লাড পান তাহলে সেটা হচ্ছে ইয়ারপিআরএস স্টাডি রিপোর্ট পাবো। রিপোর্ট পেলে যদি মনে হয় যে না রিপোর্টটা আপনার খারাপ এসছে, আমরা কেমোথেরাপিতে পাঠিয়ে দিব। আমাদের যারা ডক্টর পার্ট আছেন এবং এটা এখন ফুল মাল্টিডিসিপ্লিনারি, বিশ্বাস করেন যদি আপনি কেমোথেরাপি আগে নেন, আপনার সার্ভাইভাল যখন কেমোথেরাপি না নিয়ে আপনি অপারেশন করবেন তার থেকে অনেক ডিফার করে। তবে ওই যে কতটুকু সময় গেল অথবা টাকা পয়সা গেল, সেটার জন্য চিন্তা না করে চিন্তা করবেন আমি যদি রাইট টাইমে টাকাটা খরচ করি তাহলে কিন্তু আমি সার্ভাইভ করব। দিস ইজ দ্য কোশ্চেন অফ সার্ভাইভাল। ওকে, আমি বাঁচবো কিংবা বাঁচবো না, এই জিনিসটা। কাজে এই জিনিসগুলোতে কোনো ধরনের বিচ্যুতি হবে না। এটা অনেকেই অস্থির হয়ে যান। আমি যেটা বলি সেটা বলি যে দেখেন ডক্টর অনেক আছে, আপনি অপারেশন করতে পারেন, ইটস ইওর লাইফ, ইওর চয়েস। কিন্তু আপনি ভালো যাতে বাঁচতে চান তাহলে আপনি ছোট ছোট বিশ্বাস ঠিক করতে পারেন। আমরা এবারেই পর্যন্ত যাচ্ছি না, কারণ এবারেও এখন আসলে অনেক ইনভেস্টিগেশন চলে এসছে, আমরা ওই পর্যন্ত আসলে যাচ্ছি না। আপনি কখন করবেন ম্যামোগ্রাফি? 1 থেকে 2 বছর, 50 ইয়ার্স, 1 ইয়ার্স, 50 বছরের আগে 1 থেকে 2 বছর, 50 বছর হয়ে গেলে 20 বছর, আর ফ্যামিলিতে রিলেটিভ যদি থাকে তাহলে আপনারা 1 ইয়ার করবেন। আর ডক্টরস এক্সামিনেশন আমরা আসলে পেশেন্ট এত ওয়েট থাকে, আমরা 6 মাস পর পর লিখে দেখি, তার থেকে 1 বছর এনাফ। তবে সাথে এটাও বলা দরকার যে আপনি আজকে আমার কাছে এসেছেন, তখন আমি আলট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফি কিছু পাইনি, তার মানে যে 6 মাস পরে পাবো না তা। এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে আপনার ক্যান্সার হবে কিনা আগে থেকে। আচ্ছা, আপনি পরবর্তী সময়ে যখন ক্যান্সার আক্রান্ত হবেন তার মানে আগের রিপোর্ট ছিল, জিনিসটা তা না। ক্যান্সার এত দ্রুতই বাড়ে, এভাবেই ডায়াগনোসিস হয়। সেটা করা হচ্ছে। তারপরে এখানে দেখেন যে আলট্রাসোনোগ্রাম করে এখানে একটা ছোট গাইড ওয়্যার বসানো হয়, ছোট একটা ক্লিপ বসানো হয়, সেই অপারেশন হচ্ছে। তারপরে দেখেন এই যে আমরা ছোট করে কেটেছি, তারপরে কি অবস্থা। তারপরে দেখেন একটা বড় টিউমার ছিল, কিন্তু তারপরে অপারেশন করে কত সুন্দর শেপ দেওয়া গেছে। এটা দেখেন নিপল অ্যাফেক্টেড, তারপরেও নিপলটা ফেলে দিয়ে এটা রিকনস্ট্রাকশন করা গেছে। এটা হলো গিয়ে ফ্ল্যাট, যে এই জায়গা থেকে আমরা অনেক বড় জিনিস ফেলে দিয়েছি। 3 নাম্বার যেটা দেখেন যে আমরা কিন্তু মাংস অন্য খান থেকে নিয়ে এসেছি। তো এগুলো আমাদের কম্বাইন্ড এফোর্ট, এবং আলটিমেটলি কিছু ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যাদেরকে আমরা ব্রেস্ট রেখে অপারেশন করছি সেগুলোর কিছু ছবি। ওকে, আমরা নারী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যাকে সিস্টেমের তরফ থেকে। আজকে আপনারা অনেক কিছু এর মধ্যে বক্তব্য শুনলেন এবং বোনেরা আছেন, সদস্যরা আছেন, ভাইরা আছেন, সবাই আমরা যেন সচেতন হই। আমাদের সামাজিক কুসংস্কার আছে, টাবু আছে একটা সোশ্যাল, কারণ এগুলিকে মানে আমাদের আপনারা শুনে আনন্দিত হবেন যে এরপরে আমরা আরো এই ধরনের অনুষ্ঠান করবো। এরপরে ইউটেরাস নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করবো, সেটাও একটা বড় সমস্যা। ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের প্রোস্টেট যে সমস্যা, সেটাও একটা কমন জিনিস, সেটা নিয়েও আমরা আয়োজন করবো। আমাদের স্বাস্থ্য উপকমিটির যেই প্রধান আহ্বায়ক তিনি একে মহসিন, উনি
এবং তার কর্মী বাহিনী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা মানে সচল সজীব একটা আমাদের সাব কমিটি, অনেকগুলি তারা কর্মসূচি এর মধ্যে আয়োজন করেছে আমাদের সদস্যদের স্বাস্থ্য সচেতন করার জন্য। আপনারা জানেন আমাদের গড় আয়ু বেড়েছে, কিন্তু আমাদের জটিলতা অনেক বেড়েছে, অনেক রোগ বালাই বেড়েছে এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। একটা ক্যান্সার হলে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। সুতরাং আমরা যদি সময়ের 1 ভোর সময়ের 10 ভোর যদি এটা মেনে আমরা যদি আগে সচেতন থাকি, প্রতিরোধ করতে পারি, তাহলে সবার জন্য মঙ্গল, নিজের জন্য, নিজের জীবনের জন্য, ফ্যামিলির জন্য। কারণ এত ব্যয় বহুল মানে বহন করা কোনো ফ্যামিলির পক্ষে সম্ভব না এবং দিন দিন চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে। এবং একটা ক্যান্সার প্রথমটা একটু হালকা বোঝা যাচ্ছে, সেটা হলো এটাকে আমরা বলি ডিমটি। ডিমটি মানে হলো টোল খাওয়া। আমরা অনেকে গালে টোল করতে আসতে গেলে গালে টোল করে, তাই না? এই টোল খাওয়ার মতো, যে এখানে দেখুন হালকা টোল খাওয়ার মতো দুইটা জায়গা দেখা যাচ্ছে, তাই না? অনেক সময় এটা স্বাভাবিক ভাবে দেখা যায় না। স্বাভাবিক যখন দুই পাশে হাত ঝুলিয়ে রাখি তখন বোঝা যায় না, দেখা যায় দুই হাত যখন উপরে তোলা হয় তখন কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়ে ওঠে অনেক সময়। তাহলে এটাও কিন্তু ক্যান্সারের একটা লক্ষণ। দ্বিতীয়টা দেখেন যে পদাওয়ার আমরা বলি, অর্থাৎ কমলা খোসার মধ্যে যে চিত্র 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 কমলা তো কিন্তু এরকম থাকে, তাই না? এই কমলার খোসার মতো চামড়ার পরিবর্তন আসে। তাহলে ক্যান্সার এভাবেও আমাদের কাছে আসতে পারে, সম্ভব না। এখন এই যে আপনাকে প্রথমে বললাম যে সারা বিশ্বের যে পরিসংখ্যান, সেখানে দেখা যাচ্ছে যতজন আক্রান্ত হচ্ছেন তার 1/4 মারা যাচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যারা আক্রান্ত হচ্ছেন তার অর্ধেকই মারা যাচ্ছে। কেন যাচ্ছে? কেন যাচ্ছে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হলো এটা যে আমরা দেরিতে, আমাদের কাছে দেরিতে আসছে, আমরা দেরিতে ডায়াগনোসিস করছি, ডায়াগনোসিসটা দেরিতে হচ্ছে। হ্যাঁ, যার কারণে কি স্টেজটা বেড়ে যাচ্ছে। আমরা অনেকেই কিন্তু স্টেজের কথা শুনি, তাই না? যে ক্যান্সার স্টেজ আর্লি স্টেজে আছে, লেট স্টেজে আছে, কয় নাম্বার স্টেজে আছে। আমি কিন্তু অনেকেই জিজ্ঞেস করে স্টেজ। আমরা ব্রেস্ট ক্যান্সার ম্যাক্সিমাম ক্যান্সার 4টা স্টেজ সাধারণত আমরা ধরি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। আমার নিজের পরিচিত এক রোগীর কথা বলি। পরিচিত রোগী বলতে আমার ফ্রেন্ড বলতে হলো আমার রুমমেটও বলা যায়। মেডিকেল কলেজে আমরা একসাথে পড়াশোনা করেছি আমার রুমে। যখন আমরা মেডিকেল কলেজে ঢুকি তখন তার মা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়। চিকিৎসা নিয়েছেন, আল্লাহর রহমতে এখন পর্যন্ত বেঁচে আছে। হ্যাঁ, তাহলে কতগুলো বছর আমরা মেডিকেল কলেজে ঢুকেছি? 98 সালে। 98 সালে উনি কিন্তু এখন বেঁচে। তার মানে আর্লি যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণভাবে অটোমেটিক না, আমরা বলি এক্সেসরি এক্সিলারি ব্রেস্ট অনেকের থাকে যে ঝুলে যাওয়া, তাই না? দুই পাশে, এটা কিন্তু স্বাভাবিক। এটা নিয়ে বলছি না, বলছি কোন চাকা, গোটা চাকা পড়বে হাতে, ঠিক আছে? তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের একটা গাইনোকোলজিস্ট কলিগ, ওনার কিন্তু প্রথমে বগলে চলে আসছে, কিন্তু এটা উনি খেয়ালই করেননি। ওটা যখন অনেক বড় হয়ে গেছে তখন খেয়াল করতে পারছে। তাহলে দেখেন যে এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আমরা যেভাবে করছি এবং হাত দিয়ে বগলটা দেখা, এটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। এটা মিস হয়ে গেলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। দেখা গেল অলরেডি আপনার তো অনেক দূর চলে গেছে। তাহলে বগলটা আমরা এক্সামিনেশন করে দেখব। ডান দিকের স্তন, এটা বাম দিকের স্তন, এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে দেখা, তাকালে যেরকম হবে। আর এটা হলো সাইড থেকে দেখা, এটা ডান দিকের স্তন, বাম দিকের স্তন। তাহলে এই জিনিসটা একটা এক্স-রে, জাস্ট একটা এক্স-রে, কিন্তু এক্স-রের মধ্যে ভোল্টেজ এবং অ্যাম্পারেজ এই জিনিসগুলোকে একটু ম্যানিপুলেশন করে এই ধরনের একটা এক্স-রে করা হয়। এটাই হলো ম্যামোগ্রাম, ঠিক আছে? তাহলে এই ম্যামোগ্রামটাও কিন্তু আমাদের একটা স্ক্রিনিং টুল। এখন আমরা আসি যেটা, সেটা তাদের ক্ষেত্রে কখন আমরা করব এই স্ক্রিনিংটা এবং কি কি স্ক্রিনিং করব, এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, 25 বছর বয়স থেকে কিন্তু আমাদের ক্যান্সার স্ক্রিনিং শুরু করতে হবে। 25 বছর বয়স থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা, তাদের ক্ষেত্রে দেখেন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কিন্তু প্রতি মাসে একবার।
এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, তার মানে কোনো ডক্টরের কাছে যে চেক করা, এই জিনিসটা করবেন 1 থেকে 3 বছর পর পর। মানে 1 বছর পর পর করতে পারেন, 2 বছর পরেও করতে পারেন, 3 বছর পর পরও করতে পারেন, ঠিক আছে? আর যাদের বয়স 40 বছরের উপরে তাদের ক্ষেত্রে কিন্তু দেখেন যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মাসে একবার, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এটা কিন্তু বছরে একবার।